বেশি হচ্ছে। একটু আস্তে করবে গো, ইন্টারভিউটা দিয়ে দিই আমি। অভিনেতাদের জানেন তো এটাই মজা, তারা নিজের নামটা কোথায় যেন হারিয়ে যায়, চরিত্রের নামেই তাদের পরিচিতি। নন্দিনীর কাছে এসেছি আজকে আমরা, আপনাদের সঙ্গে বর্তমানে আমি স্বরলিপি, আর নন্দিনী অর্থাৎ অর্পিতা মুখার্জি আজকের অতিথি, কিন্তু এই মুহূর্তে তিনি নন্দিনী, আনন্দীর নন্দিনী। কারেক্ট, ঠিক বললাম? একদম। আনন্দীর পথ চলা অনেক দিনের, কিন্তু আনন্দীতে নন্দিনীর প্রবেশ সেটাও বেশ কিছুদিন হয়েছে, তবে নন্দিনীর চরিত্রে অর্পিতার প্রবেশ সেটা নতুন। হ্যাঁ, মানে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে বলি থ্যাংক ইউ তোমাকে যে এখানে আসার জন্য, আর দর্শকদের ভালোবাসার আশীর্বাদে আমি আবার আরেকটা শো জি বাংলাতে। তো যেটা হয়, নন্দিনী চরিত্রটা একদম তুমি ঠিকই বলেছো, অনেক দিন পথ চলা। আমার প্রবেশ অনেক দিন পরে, এবং আমি এটা রিপ্লেস করলাম রূপাকে। তো রূপা করতো এই চরিত্রটি, রূপা ভট্টাচার্য। তো সেখান থেকে আমি, তো ভালো লাগছে, বেশ মজা, ইন্টারেস্টিং কাইন্ড অফ গ্রে শেড। অর্পিতা, আমরা একটু পিছিয়ে যাই, একটু শুরু থেকে শুরু করি। 20 বছর, অনেকটা লম্বা সময় ধরে অর্পিতা ক্যামেরার সামনে। একটু শুরুর দিনটা ভাবি, কিরম ভাবে আসা এই জগতে? প্রথমে বলি, আমি একটা বিউটি পেজেন্টে ছিলাম। সেই বিউটি পেজেন্ট থেকে আই ওন বেস্ট আইজ অ্যান্ড বেস্ট স্মাইল। তারপর ওখান থেকে পাগল প্রেমী, অনেকেই জানে, ছবি দিয়ে আমার শুরু, ঋত্বিক চক্রবর্তীর অপোজিটে, আর হিয়ারা পাটনায়ক ডিরেকশন, এলভি প্রসাদ প্রোডাকশন। তারপর এই ঘরেই সংসার, জি বাংলাতেই স্বপন সাহার প্রথম মেগা আমার। তারপর থেকে তো দর্শকের কাছে জানা তিথি, নাচবে রাধা, যিশু দাশগুপ্তর প্রজেক্ট, দেবাংশুদা, মানে লটস অফ গুড ডিরেক্টরস, লট অফ গুড হাউস, প্রচুর পছন্দের ক্যারেক্টার। তার মধ্যে দর্শকের কাছে এখনো যেটা সব থেকে বেশি মন ছুঁয়ে গেছে, বকুল কথা, ভবানী, কথাতে একটা ভীষণ ভালো একটা আমার চরিত্র ছিল, চিত্রা, যেটা অনেকগুলো আমি আগের বছর অ্যাওয়ার্ডস পেলাম আপনাদের ভালোবাসার আশীর্বাদের জন্য আর তোমাদের পছন্দের এতে। তো অনেকগুলো চরিত্র করে ফেলেছি, কিন্তু কোথাও গিয়ে বেহুলা, কোথাও গিয়ে না, আমার এখনো মনে হয় প্রথম দিনটা যেরকম ছিল, আই ফিল সেম যখন আমি কোনো নতুন ক্যারেক্টার করতে যাই। এটা অনেকে হয়তো ভাববে যে এটা একটু বাড়িয়ে বলছি, কিন্তু তা না, এখনো স্টিল আই ফিল দ্য বাটারফ্লাইজ আর রানিং ইন মাই স্টমাক। কি নতুন চরিত্র কিভাবে করব, কি করে হবে, তো ওই ভয়টা এখনো অবধি আছে। অ্যান্ড আই ট্রাই মাই বেস্ট কি ভালো পারফর্ম করি, সাথে দর্শকদের ভালোবাসা এবং আশীর্বাদ পেতে পারি, এবং ওনারা আমার সাথে আছেন, থাকবেন। থ্যাংক ইউ আপনাদের ভালোবাসার আশীর্বাদ। অফকোর্স, এই যে 20 বছরের একটা লম্বা জার্নি, এবং পাগল প্রেমী দিয়ে যার ক্যারিয়ার শুরু, তো তাকে আর আমরা তারপরে ছবিতে সেরকম ভাবে পেলাম না কেন? এটা ফার্স্ট আমি বলি যে আমি না প্রথমেই বলেছিলাম আই ডোন্ট ওয়ান্ট টু বি আ গ্ল্যামারাস হিরোইন। আমার কোনোদিনই এটা শখ ছিল না। আই অলওয়েজ ওয়ান্ট টু বি আ গুড অ্যাক্টর, এবং আমি খুব মানে বেছে বেছে চরিত্র করার খুব পছন্দ ছিল। এবং মিথ্যে কথা বলবো না, আমি সেই অর্থে যেহেতু আমি উড়িষ্যা এবং বাংলা দুটো প্রজেক্ট করেছি পাগল প্রেমী, উড়িয়াতেও হয়েছিল, বাংলাতেও হয়েছিল। তো উড়িয়া থেকে আমি প্রচুর অফার্স পেয়েছিলাম, বাংলাতে সেই অর্থে তখন আমি খুব একটা অফার্স পাইনি। আর যেহেতু আমার তখন স্টাডিজও ছিল, তো ওই জন্য আমি খুব একটা প্রাধান্যও দিতে পারিনি। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ছিল। তো আফটার কমপ্লিটিং মাই গ্র্যাজুয়েশন ফ্রম জয়পুরিয়া, দেন আই শিফটেড টু দিস, কি না আমি এটা নিয়ে ক্যারিয়ারে ভাবতে চাই। তো যেহেতু বাবা আর্মিতে ছিলেন, তো একেবারে ডেড এগেন্স্ট ছিল এটার, যে না তুই কেন এটা নিয়ে করবি, পড়াশোনা কমপ্লিট কর, দেন আমি, যেটা নর্মাল বাড়িতে প্রত্যেকটি মা বাবার থাকে যে আগে এডুকেশন ফার্স্ট। তো ওই এডুকেশন ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম, ছবিটাও করেছিলাম, কিন্তু আমি কোনোদিনই ওই গ্ল্যামারাস হিরোইন, মানে কমার্শিয়াল ছবি করব, আমি সুপারস্টার্স হব, আই উইল লাইক দিস, আমার ওই জিনিসটা নেই। আই এম হ্যাপি হোয়াট আই এম গেটিং। অ্যান্ড আমি সিরিয়াসলি বলবো, আই লাভ টু ডু মেগাজ। মানে আমি হয়তো, হ্যাঁ, ডেফিনেটলি ছবি পেলে করবো না কেন, সেটা নয়। আমি রিসেন্টলি একটা করলাম, নারী চরিত্র বেজায় জটিল, সেটা ছোট্ট পার্ট ছিল, সেটা করেছি। ওয়েব আমার কাছে অফার আসে, কিন্তু অনেক সময় কি হয়, অ্যাজ আই এম হ্যাভিং আ কিড, সবাই জানে, তো আমি খুব একটা আউটডোর শুট করি না। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ মেগা, আই এম আ মেগা গার্ল। তো কিন্তু কোথাও আফসোস হয় কি যে আরো ছবিতে কাজ করা হলো না? না, সেটা না, আফসোস তো ডেফিনেটলি আমার হয় যে আমি ভালো চরিত্র করলাম না, ভালো চরিত্র, ভালো ভালো ডিরেক্টর, যেমন রবি ওঝার সাথে আমি কাজ করতে পারলাম না, ঋতুদার সাথে আমি কাজ করতে পারিনি, সেগুলো আফসোস হয়। কিন্তু আমি ছবি করতে পারিনি, সেটার জন্য আমার আফসোস হয় না। তার কারণ হচ্ছে আমি হ্যাপি। আমি আবার বলছি, মানে আমি না খুব অল্পতেই সন্তুষ্ট, এবং বাংলা ছবি
করতে পারলাম না বা হিন্দি ছবি করতে পারলাম না সেটার জন্য আফসোস, নো, আই এম হ্যাপি হোয়াট আই এম ডুইং। আমি তো লোকের বেডরুমে ঢুকে যাচ্ছি, তো আই এম মোর ক্লোজ টু দেম। অর্পিতা, কম্প্রোমাইজ খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, এবং আমরা যারা এই ইন্ডাস্ট্রিটা বাইরে থেকে দেখি, কম্প্রোমাইজের নানান অর্থ হয়। এই 20 বছরে কম্প্রোমাইজ করতে হয়েছে? দেখো, সত্যি কথা বলি, প্রত্যেকটা মানুষের পার্সপেক্টিভ আলাদা হয়। তারা ভাবে যে এটা আমার হতেই হবে, সো আই হ্যাভ টু ডু, আমি এটা নাও করলেও চলবে, ইটস ওকে, আই উইল ওয়েট। আর কিছু লোক হয় আই ডু অর ডাই, মানে এটা পাওয়ার জন্য আমি সব ছেড়ে দেবো। তো আমার না কোনোদিনই এই জিনিসটা ছিল না। আমি আবার বলছি, আই অলওয়েজ প্রেফার দ্যাট আই উইল ডু আ গুড ক্যারেক্টার, ভালো একটা চরিত্র করব। সেটা যদি আমার কাছে আসার হয়, নর্মাল ওয়েতে আসবে, ঘুরিয়ে পেঁচিয়ে ওয়েতে আমি যাইনি। আর সত্যি বলছি, আই এম লাকি এনাফ যে আমি যে কটা মানুষ পেয়েছি আমার লাইফে, কম্প্রোমাইজ শব্দটা আমার কাছে ইউজড হয়নি। আমরা চরিত্র হাতছাড়া হয়ে যায় শুনেছি অনেক সময়, যে হ্যাঁ হয়েছে, এটা আমার সাথে হয়েছে, এটা আমার অনেক সময় হয়েছে যে মানে একটা কনফার্মেশন এসছে, একটা ছবি আমি কনফার্ম হয়ে গেছি যে আমি করব, আমি পরে জানতে পারছি সেটা কোনো একজন বড় স্টার করছেন। তো এইগুলো হয়েছে, সেগুলো খারাপ লেগেছে? সেগুলো হয়তো আমি কম্প্রোমাইজ করিনি বলে হয়েছে, নাকি আমাকে ইনডিরেক্টলি উনি বলতে চেয়েছিলেন, আমি হয়তো বুঝতেই পারিনি, সেটাও হতে পারে। খারাপ তো ডেফিনেটলি, তখন তো খুব ইমোশনাল ছিলাম, তখন হয়তো অল্প অল্প ছোট ছোট জিনিসে চোখে জল চলে আসতো। এখন যেটা হয় যে ওকে ফাইন, লাইফ মাস্ট গোজ অন, তো কারোর জন্য কিছু আটকে থাকে না। তো এখন সেটা অনেক বেশি আমার কাছে মানে আই ক্যান গ্রাফট ইট, ওকে ফাইন, এটা হয়নি, ওকে ঠিক আছে, নেক্সট আমি আবার ভালো কাজ করবো। তখন কেঁদেছি, তখন বুঝেছি, নিজেকেই বুঝিয়েছি যে না, বেটার অ্যাট নেক্সট টাইম আমি ভালো কাজ করবো। বাট কোনোদিন আমি ময়দান ছেড়ে বেরিয়ে যাইনি। I am a daughter of army, so I know how to মানে Fight. fought the battle, so I have done it. তাও ওঠাপড়া থাকে, মন খারাপও হয়। অফকোর্স ওঠাপড়া হয়েছে, এবং আমি বলছি আমার লাইফে প্রচুর এরকম হয়েছে যে আমাকে মেকআপ রুম থেকে বার করে দেওয়া হয়েছে। কিছু, হ্যাঁ, মানে খুব বড় একজন সিনিয়র অ্যাক্টর বলেছিল জুনিয়র আর্টিস্টের সাথে আমি শেয়ার করবো না মেকআপ রুম, অলদো আই হ্যাভ ডান তখন ছবি, মেগা সিরিয়াল করে ফেলেছি, মানে ছবি করে ফেলেছি, বিগ স্ক্রিনে করে ফেলেছি। তখন আমার একদম নতুন নিউ কামার আমি এই ইন্ডাস্ট্রিতে, মানে এই মেগা ইন্ডাস্ট্রিতে। তখন আমাকে একজন স্টার, মানে তিনি তখন সোকল্ড অনেক সিনিয়র অ্যাক্টর, তো তিনি আমাকে, মানে তিনি একজনকে ফোন করে বলছে আমি সামনে বসে আছি যে আমি কোনো জুনিয়র আর্টিস্টের সাথে মেকআপ রুম শেয়ার করবো না। সামবডি কল মি আপ অ্যান্ড বললো শোন না, এরকম ব্যাপার। তো আমি ওই ভরতলক্ষ্মী একটা গাছ আছে, সেই গাছের তলায় বসে আমি মেকআপ রুম, মানে মেকআপ করেছিলাম। বাট আই গট সো মেনি গুড ফ্রেন্ডস, আমার তখনও ছিল, এখনো আছে, তখনও কিছু ভালো সিনিয়র্স ছিল, এখনো কিছু ভালো সিনিয়র্স আছে যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। এবং তখন কিন্তু আমি ওইটা জেদ করে নিয়েছিলাম যে this person will come to me and say that what an actor you are. So it has proved in Behula. So he has only, মানে that was a male person, মানে কি হয়েছিল, আমাদের একটা আউটডোর ছিল, তো ওই জন্য আমরা একসাথে মেকআপ করতে হয়েছিল আর কি। তখন সময় মতো হয়ে যাচ্ছিল, প্রবলেম হয়ে যাচ্ছিল। সকালবেলায় অনেক সময় হয় না যে ফার্স্ট কলে আমি পৌঁছে গেছি, আমি আগে মেকআপটা করে নিই, তো আই ওয়াজ জাস্ট হারি আপ। তখন কি হতো, তখন তো এই মানে তখন একটা ব্যাপার ছিল কি, স্ক্রিপ্ট সবসময় রেডি থাকতো, লাইনার ব্যাংকিং হয়ে থাকতো। তখন তো এত আমরা বুঝতাম না যে কোনটা টিআরপি, কোনটা লাইনার, কি প্রবলেমস, কি চলছে চ্যানেলের, কি আমরা এত কিছুতে যেতাম, আমরা শুধু পারফর্ম করতাম। এখন অনেক সময় কি হয়, আমরা একটু আচ্ছা এই শোটা এরকম টিআরপি, মানে আমরা ভাবি, চিন্তা করি। তখন সত্যি অত আমরা ভাবতাম না, তখন আমি ওরকম ভাবার বয়সেও ছিল না, খুবই ছোট ছিলাম। তো আই ওয়াজ ডুইং দ্যাট মেকআপ। তখন আমি বলেছিলাম যে না, আমাকে এটা জেদ নিতে হবে। তো দ্যাট হ্যাজ হ্যাপেন্ড উইথ মি, called me up and told me that you're a brilliant actor and thank you so much, bless me so that আমি যেন এরকম থাকতে পারি। এখনকার জুনিয়ররা কেমন, কারণ এখন তুমি সিনিয়র? এটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কি জানো তো, মানে আমার সাথে যেটা হয়েছে, আমি যদি সেটা জুনিয়রদের সাথে করি তাহলে আমি খুব খারাপ। তো আমার মনে হয় চেঞ্জ ইজ দি অনলি থিং কনস্ট্যান্ট। তো নতুন হাওয়া, নতুন তারা একটা, মানে জেনজি আলফা, এখন অনেক কিছু আসছে। তো আমার মনে হয় নতুনরা ভীষণ ভালো, এত কম সময়ের মধ্যে তারা নিজেদেরকে প্রুফ করছে। সেকেন্ড হচ্ছে তাদের একটা আলাদা প্রেশার আছে, সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিজেদেরকে প্রুফ করতে হচ্ছে। তো সব কিছু নিয়ে দে আর গুড। হ্যাঁ, তবে এটাও ঠিক, কিছু কিছু নতুনদের মধ্যে আছে যারা একটু নিজেদেরকে ভাবে যে আমরা এখানে উঠে গেছি একটা দুটো মেগা করার পর। তাদেরকে আমি বলবো যে একটু গ্রাউন্ডেড থাকতে, কারণ নোওয়্যার। এই যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, তুমিও সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ এবং তোমার ভিডিওস আমরা দেখি। সেটা রিসেন্টলি হয়েছে আমার লোকজন বলার পরে, বিকজ আই ওয়াজ অ্যাবসলিউটলি আউট অফ ইনস্টা এন্ড আউট অফ ফেসবুক। এই প্রেশারটা কি তোমাদের উপরেও থাকে? হ্যাঁ, মানে এখন কি হচ্ছে, হঠাৎ করে আমি দেখছি কদিন, মানে এটা আমার একটু নেগেটিভ লাগে, সেটা হচ্ছে যে ফলোয়ার্স দেখে কাস্টিং করা।
এইটাতে আমার একটু আপত্তি। তার কারণ হচ্ছে ফলোয়ার্স হয়তো আমার মিলিয়ন্স থাকতে পারে, কিন্তু আমি পারফর্মার কিরকম, আমার মনে হয় এখন পারফর্মার দেখে কাস্টিং করা উচিত। এর জন্য কি হচ্ছে, অনেক ভালো ভালো পারফর্মার দে আর সিটিং ইন দি হাউস, তারা ভালো কাজ পাচ্ছে না। তো আমার মনে হয় ফলোয়ার্স যেরকম দেখছে তার সাথে সাথে পারফর্মারও দেখা উচিত, কারণ আফটার অল তো উই উইল পারফর্ম, followers will not come and perform, we have to perform, then only our followers will raise. আমার মনে হয় ওইটাতে একটু আমাদের মন দেওয়া উচিত, যে আমরা কাজটা মন দিয়ে করি। সোশ্যাল মিডিয়ার কথা হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কমেন্ট আসে, সেই কমেন্ট গুলো পড়ো বা সেগুলো একদম গুরুত্ব দাও? একদম, আমি ক্রিটিসিজম ভীষণ নিতে পারি, কারণ হচ্ছে আমি যখন ভালোটা নিতে পারছি তখন আমাকে খারাপটাও নিতে হবে। আমি তো প্রত্যেকদিন মানে প্রত্যেকের ব্লু আই হতে পারি না, আমি সবার ফেভারিট নাও হতে পারি। তো ওই ক্রিটিসিজমটা নিলে আমি নিজেকে গ্রুম করতে পারবো না। আর কনস্ট্যান্টলি আমার মনে হয় কম্পিটিশনটা নিজেদের মধ্যে থাকা উচিত, নট উইথ আদার্স। আর হ্যাঁ, আদার্সদের সাথে কম্পিটিশন করো, কাজটা নিয়ে করো। মানে সে একটা ভালো পারফর্ম করছে, যেরকম আমি বলছি আমাদের জেনারেশনে, আমি 2-3 জনের নাম না নিলে নয়, মানে আমাদের জেনারেশনে যারা খুব ভালো অভিনেত্রী, অঙ্কিতা, স্নেহা, ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, মানে যে ইন্দুবালা ভাতের হোটেল অ্যান্ড গৃহপ্রবেশ। তো আমি হিংসা করবো যে ও গৃহপ্রবেশ করলো, আমি কেন করতে পারলাম না? না, আমার হচ্ছে শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, অ্যাজ আই হ্যাভ ওয়ার্ক উইথ হার ভবানীতে, আমারই মানে বৌমা হয়েছিল, সবাই দর্শকরা জানেন। তো ভালো অভিনেত্রী, মানে আমার এইটাতেই হিংসা হয় যে ভালো অভিনয় করে, আমাকেও করতে হবে। তো এই জিনিসটা আমার মধ্যে কম থাকে, তো ক্রিটিসিজম আমি ডেফিনেটলি নিতে পারি। অর্পিতা, এটা কখনো মনে হয়েছে টেলিভিশন দেখো তোমাদের প্রত্যেক দিনের একটা প্র্যাকটিসের জায়গা, কিন্তু তারপরেও অভিনয়, এই যে এখন প্রচুর অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, অনেক ভালো ভালো সিনিয়র অভিনেতারা তারা শেখাচ্ছেন, তুমি নিজে কখনো মনে করো যে অভিনয়টা শেখার প্রয়োজন রয়েছে? অফকোর্স, একদম। আমার মনে হয় অভিনয় শেখার থেকে দেখার বেশি দরকার, সেটা হচ্ছে থিয়েটার দেখা উচিত। এবং সেখানে গিয়ে মানে আজকে সবাই তো সবটা শেখাতে পারে না। মানে আমি যেরকম বলতে পারি যে আজকে আমি হয়তো তোমাকে ডে টু ডে অ্যাক্টিভিটিস থেকে আমি শেখাতে পারবো, যেটা আমি করে এসেছি, বাট গ্রাফ, মডুলেশন, ক্যারেক্টারাইজেশন, এগুলো তোমাকে থিয়েটার অ্যাক্টার্সদের কাছে শিখতে হবে। ওয়ার্কশপ করো, ভালো ভালো ওয়ার্কশপ হয় আমাদের কলকাতাতে, দরকার হলে বম্বে থেকে অনেক অ্যাক্টার্সরা আসে, ওয়ার্কশপ করে, সেগুলো খবর রাখো। ডেফিনেটলি ইটস আ লার্নিং প্রসেস, ইটস ডেফিনেটলি। মানে আজকে আমি ওয়ান ফাইন মর্নিং আই রেজ আপ, আমি একটা অ্যাক্টর হতে পারো না, ইউ কান্ট বি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু বি অন দ্য মানে ফিল্ড, নিজেকে গ্রুম করতে হবে, নিজেকে ফিট রাখতে হবে, নিজেকে অ্যাক্টিং ক্যাপাবিলিটি রাখতে হবে, চেঞ্জ ক্যাপাবিলিটি রাখতে হবে, সবকিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তো ইউ হ্যাভ টু ডু ইট, ইটস আ কনস্ট্যান্ট প্র্যাকটিস। এই ইন্ডাস্ট্রিটা ভীষণ রকম একটা ইনসিকিউর জায়গা। 20 বছর আগে তাও ইনসিকিউরিটি কিছুটা কম ছিল, এখন বোধহয় আরো বেশি। যে ছেলেটি বা যে মেয়েটি আজকে শুরু করতে চাইছে, তুমি তাকে কি বলতে চাও? পেশেন্স, দ্যাট ইজ দি অনলি থিং। কারণ আমি একটা জিনিস দেখছি এই জেনারেশনের, আমি ডোন্ট টেক মি রং, অনেকে হয়তো খারাপ ভাববে আমাকে, বাট আমি এটা দেখছি যে মানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে এই জেনারেশনের যেটা সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে পেশেন্সের অভাব। আর একটা জিনিস আমি দেখছি অদ্ভুতভাবে, প্রথমে আসছে গাড়ি বাড়ি, তারপরে সুইসাইড। তো এই জিনিসটা করার দরকার নেই, নিজেকে লিমিটের মধ্যে রাখো। আজকে যদি 80 টাকা রোজগার করো, 80 টাকার মধ্যে রাখার চেষ্টা করো। 80 কোটি যখন যাবে তখন তুমি নিজেকে 800-র মধ্যে রাখো। 80 কোটি যখন তুমি চলে যাবে না, তখন কিন্তু তোমার ডে টু ডে অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। আর আমাদের এই স্টাইলটা হচ্ছে ইলাস্টিকের মতো, যত বাড়তে থাকে তত বাড়তে থাকে। চাহিদা আমাদের মেটাতে পারবে না, ভগবানও মেটাতে পারে না। তো মানুষের চাহিদা ইজ সামথিং উইচ কান্ট বি। তো আমার মনে হয় পেশেন্স ইজ দি অনলি থিং উইচ ইউ হ্যাভ টু কেপ। আর আজকেই আমি তীর মেরে দেবো, এটা ভাবলে খুব প্রবলেম। আজকে আমি একটা মেগা করছি, আজকে সেই মেগাটা আমার বেঙ্গল টপার হলো, আমি বেঙ্গল টপার রইলাম, আমি বিরাট ফেম পেলাম, বিশাল ফেম পেলাম। নেক্সট প্রজেক্ট আমার ফ্লপ হলো, আমি নিতে পারছি না, সেটা হলে হবে না। নেক্সট প্রজেক্ট আমার ফ্লপ হতেই পারে, তারপরের প্রজেক্ট আমার ফ্লপ হতে পারে, আর টাইম উইল কাম এগেন যেখানে আমি আবার 6 মারবো। তো দিস শুড বি, বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ, প্রত্যেকটা কিছুর জন্য রেডি থাকতে হবে। এবং আমার মনে হয় পেশেন্স ইজ দি অনলি থিং, যেটা এই জেনারেশনের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলবো ধৈর্য ধরতে হবে, নিজেকে রেডি রাখো। থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দেওয়ার জন্য। ফলো করুন বর্তমান।